স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি আমরা। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে, অন্য পক্ষ তা খুঁজে দেখে। বৈবাহিক ধর্ষণ বিষয়টিকে অনেকেই মনে করে থাকেন একটি বৈধ বিষয়কে জোর করে অবৈধ বানানোর পায়তারা মাত্র, কিন্তু আসলেই কি তাই? বিয়ে মানেই একজন নারী বা পুরুষের মতের বাইরেও তার শরীরের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা জায়েজ হতে পারে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনেও ধর্ষণের সংজ্ঞা স্পষ্ট করার কথা বলা হয়েছে। আজ অন্য পক্ষে আমরা আলোচনা করব বৈবাহিক ধর্ষণ অতিকথন না বাস্তবতা এই বিষয়ে। আমার সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আজমির সুমি এবং আছেন স্বাধীন উন্নয়ন পরামর্শক সাইমা চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই। সাইমা চৌধুরী, আপনাকে দিয়ে আমি আসলে শুরু করতে চাই। মূলত এমন একটা সময় আমরা এই কথাগুলো বলছি যখন নারী কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে এবং সেখানে ধর্ষণের সংজ্ঞা স্পষ্ট করতে বলা হয়েছে, এবং একই সাথে আমরা জানি আজকে একটা ইসলামিক বড় দল তারা এই কমিশনই বাতিল চাইছে, সুপারিশ তো দূরের কথা। আমার প্রশ্ন আসলে খুব সাধারণ, যে বিষয়টি কি আসলেই যে বৈবাহিক ধর্ষণ আমরা যেটাকে বলি, আমি হয়তো আইনজীবীর কাছ থেকে শুনবো যে এটার আইনগত দিক কী, এটা আসলে কতখানি, আমি যেটি বলছিলাম যেটাকে অতিকথন, আমরা কি আসলে বানিয়ে বানিয়ে বলি এই বিষয়টা, নাকি এটার কোনো আসলে বাস্তবতা রয়েছে? ধন্যবাদ ইশরাত আপা আজকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই এটা অতিকথন না, বাস্তবতা রয়েছে, সামাজিক বাস্তবতা রয়েছে, এবং বাংলাদেশ সরকারেরই পরিসংখ্যান মতে এর বাস্তব ভিত্তি রয়েছে। হ্যাঁ, আপনি জানেন যে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে আমাদের চতুর্থবারের মতন নারীর প্রতি সহিংসতা বিষয়ে যে বিবিএসের যে জরিপ সেটা প্রকাশিত হয়েছে 2024-এর। সেখানে আপনার স্বামী অথবা জীবনসঙ্গী দ্বারা আপনার সহিংসতার শিকার নারীর কিন্তু পরিসংখ্যান আছে। সেখানে সেটা ছিল আপনার 70%, সকল কিছু মিলে, শারীরিক, মানসিক, ইমোশনাল এবং সেক্সুয়াল ভায়োলেন্স, হ্যাঁ চারটাই। এখানে যেটা বিষয় যে 29% নারী স্বামীর দ্বারা, হ্যাঁ, বা জীবনসঙ্গীর দ্বারা যৌন নির্যাতনের শিকার। তো যৌন নির্যাতনটা কি? ম্যারিটাল রেপই তো, মানে একটা অংশ তো, হ্যাঁ। তো এটা, এবং গত এক বছরে 24-এ গত 12 মাসে 9% নারী এটা এক্সপিরিয়েন্স করেছে। এবং আরও একটা লক্ষণীয় বিষয় যে 2015 সালে এই জরিপটা হয়েছিল, তখন এই পার্সেন্টেজটা, যৌন নির্যাতনের হারটা ছিল 29%। তার মানে এই যে পরিসংখ্যানগুলো আপনি দিচ্ছেন, এটা বেড়েছে, তার মানে আপনি যে পরিসংখ্যানগুলো দিচ্ছেন এগুলো মোটেই কোনো বায়বীয় কোনো বাংলাদেশ সরকারের করা। হ্যাঁ, সো এটা আপনি কিভাবে করবেন, এমন না যে অন্য কেউ করেছে, কোনো এনজিও করেছে, অথবা এটা 1997 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত মোট 4 বার হয়েছে। এবং এই কমিশন কিন্তু সুপারিশ করেছে এটা নিয়মিত প্রতি 4 বছরে একবার করার, যাতে করে এই এভিডেন্সগুলো আপনার সামনে আসে। হ্যাঁ, তো অফকোর্স বাস্তবিক ভিত্তি আছে। আমি বাস্তবিক ভিত্তির আরও অনেকগুলো উদাহরণ আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমি একটু আজমির সুমি আপনার কাছে জানতে চাই যে বৈবাহিক ধর্ষণ, যেখানে আসলে ধর্ষণই প্রমাণ করার কোনো উপায় থাকে না, বৈবাহিক ধর্ষণ আসলে প্রমাণ করার উপায় কি? এবং আপনার কাছেও আসলে একই প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে এটার বাস্তব ভিত্তি কতখানি রয়েছে, আপনারা যারা কাজ করেন আইনজীবী হিসেবে? ধন্যবাদ ইশরাত আপা। আসলে ধর্ষণের যেটা এখন, এটা খুব গত 2-3 বছর ধরে এই ট্রেন্ডটা আমরা দেখছি কোর্টে, বিশেষ করে মফস্বলগুলিতে বা জেলা কোর্টগুলিতে দেখছি যে ধর্ষণ করেছে বা ভিকটিম মেয়ের সাথে যে ধর্ষক, তাকে একটা বিয়ে দিলে একটা জামিনের প্রবণতা। আমরা মনে করি এটা, আমরা আসলে আইনজীবী বা নারী হিসাবে আমরা মনে করি এটা কোনো সমাধান না। কারণ ধর্ষণের ফলে যে শিশুটির জন্ম হচ্ছে, আদৌ বিয়ে যখন হচ্ছে, কোর্ট তো ওটা মনিটরিং করছে না। আমরা মনে হয় একটু প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি আজমির সুমি। আমি জানতে চাইছি যে বৈবাহিক ধর্ষণ
প্রমাণ করার কোনো উপায় আছে কিনা, না, এটার বাস্তবতা কতটুকু? না, বৈবাহিক ধর্ষণ আপনার প্রমাণ করার যদি উপায় থাকছে না, কারণ বিভিন্ন কমিশন এটা নিয়ে অনেক রিপোর্ট দিচ্ছে, এটা নিয়ে জরিপ দিচ্ছে। আমরা ধর্ষণের সাথে ধর্ষকের বিবাহ এবং বৈবাহিক ধর্ষণ, কিন্তু যদি কোনো নারী এমন হয় যে তিনি তার শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে আসেন, সেক্ষেত্রে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তো সেক্ষেত্রে হলো শারীরিক নির্যাতন, সেক্ষেত্রে আবার তখন আমাদের দেশে মামলা করার মেয়েদের প্রবণতাটা দেখি, তখন তারা যৌতুকের মামলায় চলে যায় যে যৌতুকের জন্য আমাকে নির্যাতন করা হয়েছে। কারণ কোর্টের প্রসিডিওরটাই এইরকম। বিবাহ বহির্ভূত বা বিবাহ সম্পর্কিত ধর্ষণের নিয়ে মামলা খুবই আমরা কম দেখেছি। আমার মনে হয় না যে আমি আমাদের প্র্যাকটিস লাইফে এরকম কোনো সাহসীও মেয়েকে দেখেছি যে বিবাহের সম্পর্ক থাকাকালীন হ্যাঁ যে রেপ শিকারটা হচ্ছে বা যৌন নির্যাতনের শিকারটা হচ্ছে সেটা নিয়ে কোর্টে আসতেছে। এগুলো আমরা হয়তো অনেক ব্রিটিশ কেস পড়েছি, এগুলো হয়তো আমরা দেশের বাইরে ভারত মহাদেশে ভালো ছিল না। হ্যাঁ, পাকিস্তানেও যেটা ছিল ওটাও রায় ভালো না। কিন্তু বিবাহ সম্পর্কিত থাকাকালীন যে ম্যারিটাল রেপটা, এটা সাধারণত আমরা দেখছি যে এটা অন্যভাবে তার একটা মামলা ফাইল করে, যে যখন দেখতেছে ছেলেটাকে সে নির্যাতন। কারণ কি কোনো আমার যেটা আইন না থাকার সচেতনতার অভাব। আমি এই জায়গাটা আসতে চাই। তাহলে দেখেন আপনি সায়মা চৌধুরী যে আজমির সুমি বললেন যে তিনি তার প্র্যাকটিস লাইফে এই জিনিস দেখেন নাই, তার মানে বাংলাদেশে এটা একেবারেই অপ্রচলিত একটা ব্যাপার, অথচ এই ঘটনা ঘটে। তার মানে সামাজিক সচেতনতা জরুরি এবং মেয়েদের ভয়েস রেজ করারটা জরুরি। আমাদের মনে পড়ে 2020 সালে নুরুন্নাহারের কেস, হ্যাঁ, সেটা আবার বাল্য বিবাহর প্রসঙ্গ চলে আসে, আমরা একটু আগে বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে। তাহলে কি করা যেতে পারে? দেখুন, সচেতনতা একেবারে নেই এটা আমি বলবো না, কারণ সচেতনতা প্রতিনিয়ত তৈরি হয়, বাড়ে। হ্যাঁ, এটা এমন না যে একদম সচেতনতা নাই, তাহলে তো আমি আপনিও অসচেতন। হ্যাঁ, ওটা তো না। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে জিনিসটাকে কনসেপচুয়ালাইজ করা একটা মানে এটা আরো বাড়াতে হবে ধীরে ধীরে। একটা বিষয় দেখবেন যে আমাদের দেশের যে বিবাহিত নারীরা, তারা বেশিরভাগ সময় এটা অ্যাক্রস ক্লাস, এমন না যে নিম্নবিত্ত নারীরা শুধু, হ্যাঁ, শ্রমিক নারীরা, উচ্চবিত্তদের ক্ষেত্রেও যে ভাবে যে আমার স্বামী 2-4টা চড়থাপ্পড় মারছে, এটা তো খুবই স্বাভাবিক, কিছু আসে যায় না। হ্যাঁ, তারপরে যখন নির্যাতনের শিকার হয়ে মারাই যায়, তখন আমরা হয়তো গিয়ে হামলে পড়ি যে মেরে ফেলেছে এরকম। হ্যাঁ, তো তীব্রতর জায়গায় গেলে তো যেখানে একটা শারীরিক নির্যাতনের মতন দৃশ্যমান একটা বিষয় যেটা পাড়া প্রতিবেশী দেখতে পায়, সেটা যখন প্রকাশ করে না, লুকোয়, হ্যাঁ, যৌন নির্যাতন অথবা বৈবাহিক সম্পর্কের ভেতরে ধর্ষণকে, হ্যাঁ, এটা তো ধরেন আমরা ধরে নেই সেক্সুয়াল এডুকেশনের তো আমাদের অভাব আছে, হ্যাঁ, দেশে যথেষ্ট পরিমাণ প্রচলিত না, একটা ট্যাবু ইস্যু। হ্যাঁ, তো যৌন সহিংসতার শিকার হলে নারী একদম এক্সট্রিম পর্যায়ে গেলে, মরে না গেলে নুরুন্নাহারের মতো, এটা তো বলে না। হ্যাঁ, একইভাবে এটাকে রোমান্টিক সম্পর্ক হিসেবে দেখানোরও এক ধরনের প্রবণতা কিন্তু আছে আমাদের দেশে। হ্যাঁ, এটাকে ধরে নেয় যে এটাই বোধহয় নর্ম, এটার প্রচলন আছে। আবার ধরেন অনেকে বোঝে যে এটা আমার সাথে ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু বলার জায়গাটা, হ্যাঁ, কথা বলতে বলতেই তো বাড়ে, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি এখনো তৈরি হয়নি। আমি জাস্ট একটা অন্য ক্ষেত্রের উদাহরণ দিই আপনাকে। এটা ধরেন আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, আমাদের আগের বাবা মারা, হ্যাঁ, একটা ছিল যে শিক্ষক বেদ দিয়ে না পেটালে পড়াশোনাই হবে না। হ্যাঁ, একটা বেদ দিয়ে দিত যে মারবেন, পড়বে। তো এখন আমরা কি দেখছি যে এটা একদম আইন করে নিষিদ্ধ করা হয়েছে যে শিশুকে শারীরিক শাস্তি দেয়া যাবে না, হ্যাঁ, কোনো ছাত্রকে, এটা নিষিদ্ধ। তো একই রকম যখন আপনার আইন একটা তো প্ল্যাটফর্মও দেয়, ফলে যে নারী বিষয়ক কমিশন যে সুপারিশ করেছে যে এটাকে আইনগত স্বীকৃতি দেয়া, পলিসি লেভেলে নিয়ে আসা, এটাও হয়তো বা এই কনসেপচুয়াল ক্ল্যারিটি এনে সচেতন হতে সাহায্য করবে। অনেকে হয়তো রেকগনাইজ করতে পারে না যে এটা হচ্ছে আসলেই কি এটা অপরাধ। একদম। আমি আপনার কাছে আজমির সুমি একটা বিরতির পরে ফিরবো এবং আইন করা দরকার কিনা বা আলাদা কোনো আইনের প্ল্যাটফর্মের দরকার। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, কিন্তু সচেতনতার ব্যাপারে আপা যেটা বললো ওখানে আমার একটু মতামত আছে। সেটা হলো যে কোনো একটা আইন বা যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটা ঘটলে সেটা আমরা দেখছি শহর কেন্দ্রিক। হ্যাঁ, বাংলাদেশে যে শহরগুলো, মফস্বল লেভেলে কিন্তু কোনো মানে কোনো মেসেজ বা যেটা আগে আমরা দেখতাম যে 18-র আগে বিয়ে না, এগুলি কিন্তু কনসেপ্ট উঠেই গিয়েছে একরকম।
হ্যাঁ, আমার মনে হয় মফস্বলে যে মেসেজগুলি দেওয়ার ব্যাপারগুলিতে শুধু যে এনজিও ভূমিকা রাখবে তা না, গ্রাম সরকার আছে, গ্রাম আদালত আছে, হ্যাঁ, তারপর গ্রামের যারা ইউনিয়ন পরিষদে থাকবে তাদেরও এগুলি সচেতন। আমি ফিরবো নিশ্চয়ই, কারণ আমাদের আলোচনাটা আসলে সবার জন্যই। অন্যপক্ষে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবারও কথা হবে, থাকুন ডিবিসির সঙ্গে। আবারও স্বাগত অন্যপক্ষে। আজ কথা বলছি বৈবাহিক ধর্ষণ অতিকথন না বাস্তবতা এই বিষয়ে। আজমি সুমি, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম আমি, যে শুধুমাত্র আপনার যে আইন আছে, বিদ্যমান যে আইন, সেই আইন দিয়েই আসলে ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ বিষয়টিকে প্রমাণ করার কোনো উপায় আছে কি না, অথবা আপনি কোনো সাজেশন দেন কি না যে অন্য কোনোভাবে, যেহেতু নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়টি এসছে, যে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করার, আপনার কি মনে হয় আইনজীবী হিসেবে? আইনজীবী হিসাবে আমি বলবো এখানে কিছুটা পরিবর্তনের প্রয়োজন আছে, কারণ এখনও আমাদের অনেকেই জানি না আমরা ধর্ষণের ডেফিনেশনটা কি। সেই ডেফিনেশনটা যদি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়, তার পরবর্তীতে আসবে বৈবাহিক ধর্ষণ। কারণ ম্যারিচুয়াল রেপটা আগে, আমার মূল রেপের যদি আমি ডেফিনেশনটা সমাজের সর্বস্তরে বা রাষ্ট্রের সর্বস্তরের নারীদের কাছে আমি যদি পরিষ্কার করতে পারি, তাহলে আমাকে মূল তারপর আমার ম্যারিচুয়াল রেপের কনসেপ্টটা। কারণ আমার মনে হয় ম্যারিচুয়াল রেপটাতে কিছু নীতিমালা প্রয়োজন, যে এই বিষয়গুলো থাকলে, যে টাচিংয়ের বিষয়, মারধরের বিষয়, কনসেন্টটা কীরকম, যে আমি রেপের ব্যাপারে যেখানে একটা কনসেন্টের ব্যাপার থাকে, এখানে তো আমি বলতেও পারছি না, কারণ তাকে তো আমি বিয়ে করেছি, আমার রেজিস্ট্রেশন আছে, তার সাথে এক টুকরা কাগজ আছে, সে আমার বাচ্চার মা, হ্যাঁ, আমি এগুলো বলতে পারছি না। তো আমার মনে হয় এখানে কিছু আইনেরও কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। হ্যাঁ, এটা দরকার আছে। আমি আইনে আবার পরে আসি, যদি একটু সাইমা চৌধুরী আপনি বলেন, যেটি আমি বলছিলাম যে এটা কি রোমান্টিক সম্পর্ক হিসেবে দেখানোর প্রবণতা রয়ে গেছে? দেখেন, একটা বিষয় হচ্ছে যে অবশ্যই দাম্পত্য সম্পর্ক তো একটা প্রেমময় সম্পর্ক হিসেবেই আমরা জানি, হ্যাঁ, সেটাই হওয়া উচিত, কাম্য। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, যে আপা যেটা বললেন, আমি একটু বিস্তারিত বলার সুযোগ যদি আপনি দেন, কনসেন্টের যে ধারণা, এটা কিন্তু আপনার যে 1970-এর দশক থেকে এটা মূলত নারী অধিকার কর্মীদের মাধ্যমে এই ধারণাটা, যে আমার শরীর আমার সিদ্ধান্ত, আমার একটা এখতিয়ার আছে তো আমার শরীরের ওপরে, হ্যাঁ, একজন নারী হিসেবে, পুরুষেরও আছে তার শরীরের ওপরে, ওখান থেকে এই ধারণাটা ইভলভ করে, যে কনসেন্ট, হ্যাঁ, এবং এটা উইদিন ম্যারেজ, বিয়ের সম্পর্কের মধ্যেও, হ্যাঁ। তো এই জিনিসটা আসলে এখানে আমরা অনেক সময় কানেক্ট করতে পারি না। আমি নিজেও বিবাহিত ব্যক্তিগত জীবনে, এখন আমি কবুল বলা মাত্র এটা একেবারে লং টার্ম, আমি তো আমার যে স্পাউস, হ্যাঁ, জীবনসঙ্গীর সম্পত্তি না, আমার শরীরের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা হয়ে যায় না। নারীকে মানে বিয়ের মধ্য দিয়ে নারীকে যে সম্পত্তি হিসেবে দেখার যে মধ্যযুগীয় যে কনসেপ্ট, আউটডেটেড কনসেপ্ট, সেটাকে আপনার একভাবে কনসেন্টের ধারণাটাকে নিয়ে আসার মাধ্যমে এটা আপনার একভাবে খারিজ করা হয়, হ্যাঁ, যে আমি তোমার সম্পত্তি না, আমি তোমার সঙ্গী, আমি তোমার ইকুয়াল, হ্যাঁ। সো যখন আপনি আমাদের সমাজে নারী পুরুষের সমতা আসলেই প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, চর্চিত হবে, হ্যাঁ, সম্মান করবে একজন নারীকে একটা মানুষ হিসেবে, কমিশনের রিপোর্টেও এসেছে যে নারীকে মানুষ হিসেবে দেখা, একদম স্পষ্টভাবে লিখে দিয়েছে, সম্মান করা, তখন এই জিনিসগুলো তো ধরেন আপনি একজনকে যখন সম্মান করবেন, তাকে আপনার সঙ্গী ভাববেন, সম্মান ভাববেন, আপনি তো তাকে জোর করতে যাওয়ার কথা না, হ্যাঁ। সম্পর্কটা তখন আপনার প্রেমময়ই থাকে, অনেকগুলো ডাইমেনশন আছে, তো প্রেমময় থাকলে সম্মান থাকতে পারবে না, শ্রদ্ধা থাকতে পারবে না, তা কিন্তু না, অনেকগুলো লেয়ার আছে। তো এটা হয় কি, যে আমাদের সমাজ তো পিতৃতান্ত্রিক, আমাদের না, বিশ্বটাই তো পিতৃতান্ত্রিক সমাজ, এবং যেটা হয় যে আপনার ধরে নেওয়া হয় যে আমি ওকে বিয়ে করেছি, ও আমার সম্পত্তি, আমি যা কিছু করতে পারি, এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে। তো ওইটা একটা বড় কারণ, এখানে রোমান্টিকতার সাথে সংঘর্ষ আসলে, এবং মানে রোমান্টিক সম্পর্কেও পজিটিভ আচরণ করে, যে আমি তোমাকে ভালোবাসি তো তুমি আমার সম্পত্তি, সমস্ত কিছু আমার কথা মতো হইতে হবে, হ্যাঁ, সেটাও তো একটা পজিশন, সেটা নিয়েও তো কথা হয়। কিন্তু বিষয় হচ্ছে, যেখানে যেটি আমি বলছিলাম আজমি সুমি, যে একটা বিশেষ গোষ্ঠী ইতিমধ্যেই বলা শুরু করেছেন, এবং অনেক উচ্চশিক্ষিত মানুষও বলছেন যে এটা করলে, বা এরকম যদি কোনো আইন করা হয়, আইনের মধ্য দিয়ে যাওয়া হয়, তাহলে আমাদের সমাজের যে নর্মসগুলো আছে সেগুলো ভেঙে পড়বে বলা হচ্ছে। বিষয়টা কি সেরকম?
না, স্পেসিফিক্যালি আমি এটার আসলে ডিরেক্ট ওভাবে অ্যান্সার করাটাও মনে হয় ঠিক হবে না, কারণ নর্মস বা ল দুই জিনিস। হ্যাঁ, নর্মস একটা হলো আমি আইন করে তো আমি ধর্ষণ ঠেকাতে পারছি না, কিন্তু আমি আইন করেও কিন্তু যৌতুক নিরোধ করতে পারছি না। সো আমাকে যেটা করতে হবে, এইটা যেটা হলো, আমি যেটা বলবো যে এনজিও কর্মী হোক, সমাজকর্মী হোক, আগে আমাকে কনসেপ্টটা আনতে হবে, হোয়াট ইজ রেপ, হোয়াট ইজ ম্যারিচুয়াল রেপ। এটা কনসেপ্ট করার পর আমার মনে হয় সবার ওপিনিয়ন নিতে হবে। একটা বিশেষ গোষ্ঠী, তারাও মানুষ, আমরা মেয়েরাও মানুষ, আমরা প্রোডাক্ট না। হ্যাঁ, আমি যে বললাম বিয়ের রেজিস্ট্রেশন মানে আমি ওই ছেলেটার প্রোডাক্ট না। 80-র দশক থেকে আমি এখন 2025-এ আছি, 2025, আর আমাদের 80-র দশকে মা, খালা, নানুদের জীবনযাপন এক না। হ্যাঁ, এখন আপনি ঘরে বাইরে কাজ করছেন, আপনার আইনের অধিকার আছে, রাইটস আছে। আপনার বাসায় যে মেয়ে বাচ্চাটা বড় হচ্ছে, তার ডিফারেন্ট টাইপের তারা বড় হচ্ছে, তো তাদের আইনের পাওয়ার অধিকার আছে, নর্মস ভ্যালুস শেখারও অধিকার আছে। একদম শেষ প্রশ্ন সাইমা চৌধুরী, যে তাহলে আসলে এটাকে এই যে দখলদারিত্ব প্রতিষ্ঠার যে বিষয়টি, সেইটিকে আসলে খারিজ করার জন্য সচেতনতাটা কিভাবে আরো কথা বলা, কিভাবে আরো মানে বেশি বেশি কথা বলা, গণমাধ্যমের ভূমিকা? আপনার প্রশ্নতে যাব, কিন্তু একটু আমি আপনার সাথে কিছুটা ডিফার করি। হ্যাঁ, আইন এবং নীতিমালা নীতি নির্ধারণী পর্যায়ে একটা কাঠামোগত যদি স্বীকৃতি থাকে, সেটা কিন্তু অনেক সময় সচেতনতা শেপ করতে সাহায্য করে। যৌতুক বন্ধ করা যায়নি, কিন্তু আমরা বলতে পারি যেটা আপনার এটা অপরাধ। হ্যাঁ, সাইমা চৌধুরী একদমই সময় নাই, আপনি যদি একটু সচেতনতা, আমার মনে হয় যে আইন একটা বিষয়, এবং সর্বক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যম এবং অনেক ধন্যবাদ। আমাদের একদমই সময় হাতে কম, আমরা নিশ্চয়ই আবার ওই বিষয়ে কথা তুলেই যাব। এই ছিল আজকের অন্য পক্ষে।